আচ্ছা, আলামিন বেশ ফাস্ট জয়েন করেছে। আচ্ছা, আর কয়েকজন জয়েন করে শুরু করে দেবো। ততক্ষণ আমি স্ক্রিনটা একটু রেডি করে রাখি। তাহলে আমরা এখানে ছিলাম, আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দ্রাবকের শ্রেণীবিভাগগুলো পড়ছিলাম। আচ্ছা, তো তার মধ্যে আয়নীয় দ্রাবক এবং অআয়নীয় দ্রাবক এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সকল দ্রাবক কোনো দ্রবকে আয়নে পরিণত করতে পারে সেই সকল দ্রাবককে বলা হচ্ছে আয়নীকারক। আয়নীকারক যারা আমদানি করে তারা যেমন আমদানিকারক, তাই যে সকল দ্রাবক আয়নে পরিণত করে তারা হচ্ছে আয়নীকারক। এরা হচ্ছে আয়নীকারক, আয়নীকারক দ্রাবক। আচ্ছা, আর এটা হচ্ছে অআয়নী, অআয়নীকারক। লিখলাম তো। আচ্ছা, অআয়নীকারক দ্রাবক। তাহলে আশা করা যায় যে দ্রাবকের শ্রেণীবিভাগ বুঝা গেছে কিনা আমাকে একটু বলো তো, কমেন্টসে একটু হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দাও। দ্রাবকের শ্রেণীবিভাগটা বুঝা গেল কিনা আমাকে কমেন্টসে জানিয়ে দাও। আচ্ছা, থ্যাংক ইউ। যারা বুঝবে না তারা কিন্তু না লিখবা, হ্যাঁ। আচ্ছা, বেশ ভালো। তারপর এখন আমরা এই যে আয়নীকারক যে দ্রাবক আছে, অর্থাৎ যে সকল দ্রাবকে কোনো দ্রব্য দ্রবীভূত হলে আয়নে পরিণত হয়, এই দ্রাবকগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত, আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। এখন আজান দিবে, তোমরা আজানটা শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করো। Batsman, especially if you don't have an established batsman on the crease, to show any kind of confidence and momentum, and also articulation of mills for them. আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা দ্রাবকের শ্রেণীবিভাগগুলো দেখলাম। এখন আমরা এই যে আয়নীকারক দ্রাবকের কতগুলো বৈশিষ্ট্য আছে বা কতগুলো ধর্ম আছে সেই ধর্মগুলো সম্পর্কে একটু আমরা জানবো।
বিশেষত তিনটা ধর্ম না জানলেই নয়, সেই ধর্ম তিনটা হচ্ছে এরকম যে আয়নীকারক দ্রাবকগুলো সাধারণত যেহেতু আয়নীকারক আয়নে পরিণত হয়, তাই এদেরকে দ্রবকেও পোলার হইতে হয়, দ্রাবককেও পোলার হইতে হয়। তো একটা বিষয় হচ্ছে যে আয়নীকারক দ্রাবকগুলোর মধ্যে প্রধান তিনটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এক, যে এদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে। দুই নাম্বার কথা হচ্ছে যে এদের ডাইপোল মোমেন্ট থাকে। ডাইপোল লেখাটা এটা ভালো হচ্ছে না, পৃষ্ঠাটা চেঞ্জ করি, পৃষ্ঠা চেঞ্জ, কলম চেঞ্জ, তাহলে কি হবে? তাহলে আয়নীকারক দ্রাবকগুলোর কতগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে আয়নীকারক এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম। এক, এদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। দুই নাম্বার হচ্ছে যে এদের ডাইপোল মোমেন্ট থাকে, ডাইপোল মোমেন্ট থাকে। আর তিন নাম্বার হচ্ছে যে এদের ভিসকোসিটি থাকে বা ভিসকোস বা সান্দ্রতা, সান্দ্রতা ভিসকোসিটি বা সান্দ্রতা আর কি, এই বিষয়টা বা প্রোটনের উপর আসক্তি। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কি জিনিস? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটার উৎস কিন্তু হচ্ছে কুলম্বের সূত্র। আমরা জানি যে কুলম্বের সূত্রটাতে বলা হচ্ছে যে মনে করা যাক যে এটা একটা ধনাত্মক চার্জ, এটা একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে এই দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। তো এটার চার্জ যদি কিউ প্লাস হয়, এটার চার্জ যদি মনে করি যে কিউ মাইনাস হয়, তাহলে কুলম্বের সূত্রে আমরা জানি যে এই চার্জ দুইটার মধ্যে যে আকর্ষণ বল থাকবে, সেই আকর্ষণ বলটা হচ্ছে এই চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি মনে করো যে আর হয়, আর হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এই আকর্ষণ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো যাই হোক, এগুলো আমার প্রয়োজন নাই, এগুলো তোমাদের জানা জিনিস। তো আমি এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক একটা ধ্রুবক লিখি। সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটা সমানুপাতিক ধ্রুবক লিখি, এটাকে কে দ্বারা সূচিত করা হয় এবং লেখা হয় কে। এটাকে এইভাবে লেখা যায়। এই কেটা যে আছে, এই কেটাকে বলা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এইটাকে কিন্তু আমরা একটা জিনিস লিখছিলাম যে কে সমান, আমরা লিখছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে 1/4πε0। হ্যাঁ, এপসিলন নট। তাহলে আমরা যদি এই সমীকরণটা একটু লিখতে চাই, তাহলে মনে হয় এভাবে লিখতে পারবো যে 1/4πε0 কিউ প্লাস কিউ মাইনাস, আর নিচে হচ্ছে আর স্কোয়ার। তো এই যে এই ই নটটা যে আছে, এপসিলন নটটা যে আছে, এই এপসিলন নটটাই কিন্তু হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। তো এই কথাগুলো থেকে কিন্তু ডাইপোল কনস্ট্যান্ট কাকে বলে এখনো কিন্তু তোমরা বুঝতে পাও নাই, বা বুঝার মতো এখনো কথা আসে নাই। আমি বুঝার মতো একটু বিষয়টা একটু সৃষ্টি করি। তো একটা বিষয় হচ্ছে যে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে এরকম। পরাবৈদ্যুতিক ধ্রুবক, এইটার ছোট্ট একটা উদাহরণ দিয়ে নেই। মনে করো যে এখন মনে করো যে শীতকাল, কিছুদিন পরে অনেক কুয়াশা পড়বে। তো তোমার একটা টর্চ লাইট তুমি জ্বালালে, এই দেখবা যে কুয়াশা যদি বেশি থাকে তাহলে কিন্তু খুব বেশি দূর কিন্তু আলো কিন্তু যায় না। কিন্তু যদি কুয়াশা যদি না থাকতো, তাহলে কিন্তু ওই টর্চ লাইট দিয়ে আলো কিন্তু অনেক দূরে যেত। তাহলে এখন এই আলো বেশি দূরে গেল আর আলো বেশি দূরে গেল না, এর জন্য দোষ কার? এর জন্য তো দোষ লাইটের না। লাইট তো ঠিকই ছিল, কিন্তু এই আলোটা, মানে আলোর কোনো দোষ নাই। এই আলোটা যে মাধ্যম দিয়ে গেছে, এই মাধ্যমটার একটা ব্যাপার আছে। আলোটা যে মাধ্যম দিয়ে গেছে, সেই মাধ্যমের প্রবেশ্যতা বা গমনের সুবিদিতা সমান ছিল না। যখন কুয়াশা ছিল তখন আলোটা খুব একটা ভালোভাবে যেতে পারেনি, কিন্তু যখন কুয়াশা ছিল না তখন আলো কিন্তু খুব ভালোভাবে গেছে। তো এইরকম এই যে দুইটা যে চার্জ আছে, এই চার্জ দুইটার মধ্যে যে আকর্ষণ বলটা আছে, এই আকর্ষণ বল নির্ভর করবে এদের যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটাতে মাধ্যমটা কেমন তার উপর।
ঠিক আছে। এই মাধ্যমটা যদি ফাঁকা মাধ্যম হয় তাহলে এটাকে এপসিলন নট বলা হয়, আর এই মাধ্যমটা ফাঁকা মাধ্যম না হয় যদি অন্য যে কোনো মাধ্যম হয় তখন এটাকে সাধারণত শুধু এপসিলন বলা হয়। এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান লেখা হয় যে এপসিলন বাই হচ্ছে এপসিলন নট। তাহলে কি হচ্ছে, শূন্য মাধ্যমের প্রবেশ্যতা আর যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা, তাহলে কোনো মাধ্যমের প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমের প্রবেশ্যতার যে অনুপাত সেইটাকেই বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলে? ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সংজ্ঞা যেটা বইয়ে দেয়া আছে এই সংজ্ঞাটা বুঝবা না, এই সংজ্ঞাটা মূলত ফিজিক্সের সংজ্ঞা, ওই সংজ্ঞাটা ওইভাবে চলবেও না। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে যে যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা আর শূন্য মাধ্যমের প্রবেশ্যতার যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন প্রবেশ্যতাটা কি জিনিস? প্রবেশ্যতা হচ্ছে আসলে একটা শক্তি যখন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যখন ট্রাভেল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গমন করে, তখন এই শক্তিটা গমনের পথটা বা মাধ্যমটা কি রকম তার উপর নির্ভর করে কিন্তু তার ইন্টেন্সিটিটা মানে তার তীব্রতাটা তার উপর নির্ভর করে। যেমন আমরা আলোর ক্ষেত্রে যে কথাটা বললাম যে কুয়াশার কারণে আলো খুব বেশি দূর যেতে পারেনি, কিন্তু কুয়াশা না থাকলে আলো অনেক দূর যেত। তাহলে এই যে আলোটা যেতে পারছে কখনো অনেক দূর কখনো পাচ্ছে না, এটা কিন্তু নির্ভর করতেছে তার মাধ্যমটার উপর। তা অনুরূপে দুইটা চার্জ যখন থাকে তখন এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণটা কেমন হবে বা বিকর্ষণটা কেমন হবে সেটা নির্ভর করে এই দুইটা চার্জের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটার মাধ্যমের উপর নির্ভর করে। তো এই ফাঁকা জায়গাটা যদি শূন্য হয়, মানে যদি তোমার বায়ু শূন্য মাধ্যম হয়, একদম ভ্যাকুয়াম হয়, তখন এইটাকে বলা হচ্ছে ইপসিলন নট, বা শূন্য মাধ্যমের ভেদাঙ্ক বা ভেদনযোগ্যতা। এটা হচ্ছে শূন্য মাধ্যমের। আর যদি মাধ্যমটা শূন্য না হয়, যদি অন্য যে কোনো মাধ্যম হয়, তখন এই মাধ্যমটার ভেদাঙ্কটাকে বলা হচ্ছে ই দ্বারা সূচিত করা হয়, এপসিলন দ্বারা সূচিত করা হয়। তাই পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান বলা হচ্ছে যে যে কোনো মাধ্যমের তোমার যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা, যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা এবং তোমার শূন্য মাধ্যমের প্রবেশ্যতার যে অনুপাত সেইটাকেই মূলত বলা হচ্ছে তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, তো এখন একটা বিষয় হচ্ছে যে একটা বিষয় দেখা যায় যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে শূন্য মাধ্যমের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে তার প্রবেশ্যতার এই মানটাকে ওয়ান বা একক হিসেবে বিবেচনা করা হয়। তো শূন্য মাধ্যমের প্রবেশ্যতা যদি ওয়ান হিসেবে বিবেচনা করা হয় তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে কে সমান, আমরা এখানে যদি বসিয়ে দেই ওয়ান, তাহলে আমরা লিখতে পারবো যে কে সমান, আমরা দেখতে পাচ্ছি একটা এপসিলন এরকম একটা দেখা যাচ্ছে। তাহলে পরবর্তী ধ্রুবকের এই মাধ্যমের উপর কিন্তু নির্ভর করছে। এবং আর একটা বিষয় হচ্ছে তাহলে এখানে যদি আমরা এপসিলন নটের পরিবর্তে যদি এখন আমরা যদি এখন আমরা লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো 1/4 পাই এপসিলন কিউ প্লাস বাই কিউ মাইনাস, এগুলো প্রয়োজন নাই, প্রয়োজন আমার এইটুকু। তাহলে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের এই এপসিলনের যে মানটা বা মাধ্যমের যে প্রবেশ্যতাটা সেটা কিন্তু এফ এর সাথে ব্যস্তানুপাতিক। কারণ এটা প্রত্যেকটা যদি আমরা ধ্রুবক বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে এফ এর সাথে এই 1/এপসিলনটা হচ্ছে ব্যস্তানুপাতের সম্পর্কযুক্ত থাকে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বেশি হয় তাহলে আকর্ষণ বল কম হয়, এটা বেশি হলে এটা কম হয়। তো এই জিনিসটা কি সেইটা একটু বলি। এটা এখন আমরা কেমিস্ট্রির দিক থেকে এই যাবত কথা যেগুলো বলছি সেগুলো মোটামুটি ফিজিক্সের মতো মনে হচ্ছে। এখন আমরা কেমিস্ট্রির দিক থেকে যদি একটু চিন্তা করি তাহলে এইভাবে বলবো যে মনে করা যাক এইটা হচ্ছে আমার একটা বিক্রিয়া পাত্র, ঠিক আছে, এটা আমার একটা বিক্রিয়া পাত্র। তো এই পাত্রে মনে করো যে তরল আছে, এরকম মনে হয় তরল আছে। আচ্ছা, তো এই তরল মাধ্যমে মনে করো যে দুইটা চার্জ, একটা কিউ প্লাস আর একটা হচ্ছে মনে হচ্ছে কিউ মাইনাস আছে। তো এই মাধ্যমটার প্রবেশ্যতা অবশ্যই শূন্য মাধ্যমের মতো হবে না, কারণ শূন্য মাধ্যমের যেরকম আকর্ষণ হবে, তোমার এই তরল মাধ্যমে যদি এই আয়ন দুইটা থাকে তাহলে তার আকর্ষণটা অবশ্যই কিছুটা হলেও কিন্তু ভিন্ন হবে বা সাধারণত কম হবে, ঠিক আছে। অর্থাৎ এই চার্জ দুইটা এরকম তরল মাধ্যমে না থেকে যদি এরা যদি বাতাসে যদি থাকতো, এরকম বায়ু মাধ্যমে যদি থাকতো, তাহলে এদের মধ্যে যে আকর্ষণটা হতো কিন্তু তরল মাধ্যমে থাকলে তার আকর্ষণটা কম হবে।
তো কম হওয়ার মানে হচ্ছে যে এই বায়ু মাধ্যমের প্রবেশ্যতা যদি হয় এপসিলন নট আর এই তরল মাধ্যমের প্রবেশ্যতা যদি হয় ই, তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, ই ইজ গ্রেটার দ্যান কিন্তু এপসিলন নট হচ্ছে। তার মানে হচ্ছে যে যদি কোনো মাধ্যমের প্রবেশ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বেশি হয়ে যায়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বেশি হয়ে যায়, তখন ওই মাধ্যমে হয় কি এই আয়নগুলোর মধ্যে আকর্ষণ বা চার্জগুলোর মধ্যে আকর্ষণ কম হয়। আকর্ষণ কম হলে এরা মুক্তভাবে এখানে বিচরণ করতে পারে। তাহলে যখন কোনো বিপরীত চার্জ একটা তরল মাধ্যমে চলে আসে, তখন ওই তরল মাধ্যমটার যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ডিসি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বেশি হয়, তাহলে এই চার্জগুলোর মধ্যে আকর্ষণ কম থাকে। আকর্ষণ কম থাকলে এরা ফ্রিলি মুভ করতে পারে, কোনো রকমের প্রভাব ছাড়াই এরা গতিশীল থাকতে পারে, ফলে তারা খুব সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা একটা বিষয় দেখলাম যে আয়নীকারক যে দ্রাবক আছে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ডিসি এর মান যত বেশি হবে, ডিসি এর মান যত বেশি হবে, তত এই চার্জ পৃথকীকরণের এই প্রক্রিয়াটা তত দ্রুত হবে এবং বিক্রিয়া তত দ্রুত হবে, বিক্রিয়া তত দ্রুত হবে। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের এই বিষয়টা বোঝা গেল কিনা আমাকে কমেন্টসে একটু জানিয়ে দাও। আমি দেখি কেউ কেউ মানে কমেন্টস করছে, আগের কমেন্টস সৈকতের পর থেকে একটু কমেন্টসে জানিয়ে দাও ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বোঝা গেল কিনা। আচ্ছা, আলামিন বলেছে ইয়েস, আসমুল ইসলাম বলেছে ইয়েস, সামিল ইসলাম বলেছে জি স্যার, সেজিমুল ইসলাম জি স্যার, থ্যাংক ইউ। আর বাকিরা কমেন্টস করতেছো না কেন? একটু কমেন্টস করো, দেখি বোঝা গেল কিনা। তাহলে একটা বিষয় হচ্ছে যে যখন দুইটা চার্জ বায়ু মাধ্যম ছেড়ে যখন কোনো তরল মাধ্যমে চলে আসে, তখন এই তরল মাধ্যমের যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হয়, সেই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বায়ু মাধ্যমের অপেক্ষা বেশি হয়। বেশি হওয়ার কারণে যেটা হয় যে বায়ু মাধ্যমে দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ থাকে, তরল মাধ্যমে সেই রকম আকর্ষণ থাকে না, তার চেয়ে কম আকর্ষণ থাকে, মানে আকর্ষণ বলটা কম হয়। কারণ এই পরবর্তী ধ্রুবক যত বেশি হবে, হ্যাঁ, তত কিন্তু আকর্ষণটা তোমার কম হবে। আর আকর্ষণ যত কম হবে তত এই আয়নগুলো ফ্রিলি মুভ করতে পারবে, ফ্রিলি যত মুভ করতে পারবে এরা তত দ্রুত কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আচ্ছা, মাঝে মাঝে যে শূন্য মাধ্যমের ভেদনাঙ্ক এবং পরবর্তী ধ্রুবক তোমাদের কাছে একই রকম মনে হচ্ছে, এটা কিন্তু মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ শূন্য মাধ্যমের জন্য এপসিলন নট সমান যদি 1 হয়, তখন কে সমান কিন্তু এই এপসিলন হয়ে যায়। ওই মাধ্যমের তখন ভেদাঙ্কটাই মূলত তার প্রবেশ্যতা হিসেবে নির্ধারিত হয়। কথাটা বুঝতে পেরেছো? তোমরা হয়তো বা কখনো শুনছো যে আমি এটা বলতেছি যে এটা হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, প্রবেশ্যতা, হ্যাঁ, পারমিয়েবিলিটি অফ ভ্যাকুয়াম মিডিয়াম, প্রবেশ্যতা বা তোমার ভেদাঙ্ক, এভাবে বলছি। আবার কখনো এইটাকেই আবার বলতেছি কি, এইটাকেই আবার বলতেছি যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তো তোমাদের মধ্যে যদি কনফিউশনের সৃষ্টি হয়, তাহলে কনফিউশনটা এইভাবে দূর করতে পারো যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান হচ্ছে অ্যাকচুয়ালি এপসিলন বাই হচ্ছে এপসিলন নট। এপসিলন নট মানে হচ্ছে 1 শূন্য মাধ্যমের জন্য, তখন কে সমান হয় এপসিলন। তার মানে ওই অবস্থায় কোনো মাধ্যমের ভেদাঙ্কটাই হচ্ছে মূলত তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর পরবর্তী ধ্রুবকের সাথে বলের সম্পর্কটা হচ্ছে বিপরীত। তার মানে পরবর্তী ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান যত বেশি হবে, ওই মাধ্যমে আয়নগুলো তত আলাদা আলাদা থাকতে পারবে, তাদের মধ্যে আকর্ষণ কম হবে। আর যখনই এই দ্রবণে তাদের মধ্যে আলাদা আলাদা আকর্ষণ কম হবে, তখন তারা কিন্তু ফ্রিলি মুভ করতে পারবে। আর যদি আকর্ষণ থাকে তাহলে তো তারা আবার একসাথে একসাথে থাকবে। মনে করো যে এ বি বিয়োজিত হয়ে, মনে করা যাক যে এ প্লাস এবং বি মাইনাস উৎপন্ন হলো। এখন এদের মধ্যে যদি আকর্ষণ যদি আবার যদি আগের মতোই থাকে, তাহলে এরা আবার কিন্তু এবি কিন্তু গঠন করবে। তা এবি গঠন করলে তার বিক্রিয়া অংশগ্রহণ করবে না, তাদেরকে এবি কে বিক্রিয়া অংশগ্রহণ করতে গেলে এ কে এরকম আর বি কে এই অবস্থায় চলে আসতে হবে, মানে এইভাবে থাকতে হবে। তাহলে মাধ্যমে যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ কম হয়, এই দুটো আয়নের মধ্যে আকর্ষণ কম হবে, ফলে তারা আলাদা থাকতে পারবে এবং তারা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এই জন্যই বলা হচ্ছে যে আয়নীকারক দ্রাবকের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান যত বেশি হয়, ওই মাধ্যমে বা ওই দ্রাবকে আয়নিক বিক্রিয়াগুলো তত দ্রুত হয়। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হয়, বেশি হয় আহ, আয়নিক বিক্রিয়াগুলো তত দ্রুত হয়, বেশি হয় তত দ্রুত হয় বিক্রিয়া, বিক্রিয়া বিক্রিয়া তত দ্রুত হয়। আচ্ছা, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ডাইপোল মোমেন্ট।
ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে যে আমরা ছোট্ট একটা বিষয় আগে একটু কল্পনা করি, মনে করা যাক যে এ বি একটা হচ্ছে যৌগ। তো এই এ বি যৌগটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেভাবে হোক না কেন একটা বন্ধন তৈরি করছে। তা এই যে এ এবং বি যখন বন্ধন তৈরি করে তখন বন্ধন ইলেকট্রন কিন্তু উভয় পরমাণুর সমান অধিকারে থাকার কথা, কিন্তু আসলে কি থাকে? থাকে না কিন্তু। কারণটা হচ্ছে যে এ এবং বি এর মধ্যে তড়িৎ পার্থক্য সমান হয় না। যদি এ এবং বি এর মধ্যে তড়িৎ মান যদি সমান না হয়ে থাকে, তড়িৎ মান আর কি, যদি এ এবং বি এর মধ্যে তড়িৎ মান সমান না হয়ে থাকে তাহলে এই যে বন্ধন যে ইলেকট্রন আছে, বন্ধন ইলেকট্রনও কিন্তু সমানভাবে ভাগ হয় না। তো দেখা যায় যে যার তড়িৎ মান বেশি হবে এই বন্ধন ইলেকট্রন তার দিকে বেশি মাত্রায় ঝুঁকে থাকবে। তো আমরা যদি ধরে নেই যে এ অপেক্ষা বি এর ইলেকট্রোনেগাটিভিটি বেশি, ইলেকট্রোনেগাটিভিটি মানে হচ্ছে তড়িৎ বেশি, নেগাটিভিটি বেশি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে এই যে বন্ধন ইলেকট্রন যে আছে এই বন্ধন ইলেকট্রন তখন কিন্তু বি এর দিকে বেশি মাত্রায় ঝুঁকে থাকবে। তো বন্ধন ইলেকট্রন যদি বেশি মাত্রায় যদি বি এর দিকে যদি ঝুঁকে থাকে তখন বিটা আংশিক ঋণাত্মক অবস্থা প্রাপ্ত হবে আর এটা তখন কিন্তু আংশিক ধনাত্মক অবস্থা প্রাপ্ত হবে। মজার বিষয় কি, এই বন্ধন ইলেকট্রন বি এর দিকে সরে যাওয়ার ফলে বিতে যে পরিমাণ আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে এতে ঠিক একই পরিমাণ আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। তার মানে এর চার্জের যা হবে এরও চার্জ তাই হবে। আচ্ছা, এখন মূল কথায় আসি, ডাইপোল মোমেন্ট কাকে বলে? ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন আহ, ব- যে পরমাণুগুলো, ভিন্ন ভিন্ন পরমাণুগুলো যখন বন্ধন গঠন করে তখন এদের মধ্যে চার্জের অসম বন্টনের কারণে, হ্যাঁ, যে কোনো একটা চার্জের মান, তোমার ডাইপোল মোমেন্টকে যদি আমরা কি দ্বারা সূচিত করি, ডাইপোল মোমেন্টকে মনে করা যায় যে মিউ দ্বারা সূচিত করলাম। ডাইপোল মোমেন্ট মিউ সমান লেখা যায় যে তোমার এই যে চার্জের মান ডেল ইনটু হচ্ছে এদের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্বের গুণফল, গুণফল। তাহলে এটাকে এখন আমরা গাণিতিকভাবে কিভাবে বলতে পারি? গাণিতিকভাবে এইভাবে বলতে পারি যে দুইটা ভিন্ন জাতীয় পরমাণু বন্ধনে আবদ্ধ হলে বন্ধন ইলেকট্রনগুলোর আহ, অসম বন্টনের কারণে যে চার্জের সৃষ্টি হয় সেই যে কোনো একটা চার্জ এবং এই চার্জ দুইটার মধ্যবর্তী যে দূরত্ব তাদের এই গুণফলটাকেই বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। সংজ্ঞাটা মনে হয় একটু কঠিন মনে হচ্ছে, আর একটু সোজা করে বলি। মূল কথা হচ্ছে যে কোনো পোলার অণুতে সৃষ্ট আংশিক চার্জ এবং ওই যে পরমাণু দুইটার মধ্যে, এখানে কথাটা আসলে একটু বড়ই হচ্ছে, মানে একটু ভালো করে বুঝে বললে বিষয়টা এভাবেই বলতে হচ্ছে যে দুইটা ভিন্ন তড়িৎ বিশিষ্ট পরমাণু যখন বন্ধনে আবদ্ধ হয় তখন বন্ধন ইলেকট্রনের অসম বন্টনের কারণে এদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে যে কোনো একটা চার্জের মান এবং এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী গুণফলটাকেই বলা হচ্ছে তার ডাইপোল মোমেন্ট। এইটাই কিন্তু হচ্ছে ডাইপোল মোমেন্টের ভালো একটা সংজ্ঞা। মানে সংজ্ঞাটা যে হুবহু বইয়ের মতো করে দিতে হবে এমনটা না। মূল বিষয় হচ্ছে যে যখন দুইটা ভিন্ন পরমাণু পরস্পর যুক্ত হয় তখন বন্ধন ইলেকট্রনগুলো অসমভাবে বণ্টিত হয়। অসমভাবে বণ্টিত হলে একটাতে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় আর একটাতে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। তা ধনাত্মকে হোক আর ঋণাত্মকে হোক এদের মান কিন্তু একই, শুধু খালি চার্জের প্রকৃতিটা ভিন্ন, একটা ঋণাত্মক হয় আর একটা ধনাত্মক হয় কিন্তু মান একই। এটা যদি মনে করো যে 5 একক পরিমাণ ধনাত্মক তাহলে এটা 5 একক পরিমাণ ঋণাত্মক, বা এটা যদি 15 একক ধনাত্মক হয় এটা তাহলে 15 একক ঋণাত্মক হবে। সমান হয় কিন্তু মান। এই জন্য বলা হচ্ছে যে এই যে কোনো একটা চার্জের মান এবং এই চার্জ দুইটার মধ্যবর্তী যে দূরত্ব তার গুণফলটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তা তোমরা আমাকে একটু বলো তো ডাইপোল মোমেন্টটা বুঝা গেল কিনা, ডাইপোল মোমেন্ট বুঝা গেল কিনা? আলামিন, নসরুল্লাল, গালিব, তারপরে আর বাকিরা কি ঝিমায় পড়লো নাকি? সৈকত ইসলাম, মিফতাহুল জান্নাত, আসো তো মার্শাল্লাহ, ভালোই উপস্থিত আছো, 13 জন আছো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বুঝতে পারছো। তাহলে আমরা একবারে যে হুবু যে বইয়ের মতো করে লিখতে হবে এমনটাও কিন্তু না। তাহলে মূল কথা হচ্ছে দুইটা ভিন্ন পরমাণু যখন বন্ধনে আবদ্ধ হয় তখন বন্ধন ইলেকট্রনের অসম বন্টনের কারণে এদের মধ্যে পোলের সৃষ্টি হয়, মানে মেরুকত্বের সৃষ্টি হয়।
এইরকম মেরুকর্ত সৃষ্টি হওয়ার কারণে যে কোনো একটা মেরুর চার্জ এবং এই দুই মেরুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে মূলত তার ডাইপোল মোমেন্ট। যেমনটা মনে করো যে পানির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পানি হচ্ছে কীরকম, পানি হচ্ছে এরকম হাইড্রোজেন অক্সিজেন। তো অক্সিজেনের তড়িৎদ্বার মান বেশি, ফলে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি মাত্রায় ঝুঁকে থাকে। একইভাবে এই অক্সিজেন হাইড্রোজেনের বেশি মাত্রায় ঝুঁকে থাকে, ফলে এর যদি হয় -2 ডেল্টা, তাহলে এর হবে একটা প্লাস ডেল্টা, এর একটা হচ্ছে প্লাস ডেল্টা। ঠিক আছে, প্লাস ডেল্টা হচ্ছে। তো যখন আমরা এই বন্ধনটা চিন্তা করব, তখন এই বন্ধনের কারণে এখানে যেমন 1 প্লাস হয়েছে, তখন এখানে কিন্তু 1 মাইনাস হয়েছে। তখন এই বন্ধনটার জন্য আমরা যদি ডাইপোল মোমেন্ট যদি আমরা হিসেব করি, তাহলে আমরা এইভাবে হিসেব করতে পারবো যে এই দুইটা চার্জের মধ্যে যে কোনো একটা চার্জ এবং এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের গুণফলটাই হচ্ছে তার ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টকে সাধারণত মিউ দ্বারা সূচিত করা হয় এবং ডিবাই এককে হিসাব করা হয়। ডিবাই হিসাবে, ডিবাই একক, DEBUY, ডিবাই এককে হিসেব করা হয়। আর ডাইপোল মোমেন্ট প্রকাশের একটা রীতি আছে, যে সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে সেই দিকে তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে হয়। কীরকম হয়, যেমন মনে করো যে এ এবং বি এর মধ্যে একটা বন্ধন আছে, এ অপেক্ষা বি এর তড়িৎমান বেশি হওয়ার কারণে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, তাহলে ইলেকট্রনগুলো কোথায় গেছে, এই দিকে গেছে। আর এইরকম একটা দাগ দিতে হয়, এই চিহ্নটার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট, দেখানো হয় এভাবে। ঠিক আছে, তার ডাইপোল মোমেন্ট কীভাবে, একটা তীর চিহ্ন দিয়ে এই তীর চিহ্নের পাদবিন্দুর দিকে মানে লেজের দিকে একটা এরকম একটা দাগ দিতে হয়। আচ্ছা, তাহলে এখন একটা ছোট্ট কয়েকটা কথা বলে একটু শেষ করব এই ডাইপোল মোমেন্টের টপিকটা। সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্টের মান কত হতে পারে বলে তোমাদের মনে হয়? আমাকে একটু বলো, কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্টের মান কত হতে পারে? দেখি কারো কোনো আইডিয়া আছে নাকি? একটু চিন্তা ভাবনা করে জাস্ট বলে দাও, কার্বন টেট্রাক্লোরাইডের তোমার ডাইপোল মোমেন্টের মান কত হতে পারে? কার্বন টেট্রাক্লোরাইড, কারো কোনো আইডিয়া নাই? আচ্ছা, তাহলে আমি একটা কথা বলে দিই। একটা বিষয় কি, যদি এখানে আমরা একটু চিন্তা করে দেখি তাহলে দেখব, আমি একটু কালারটা একটু চেঞ্জ করি, একটু এই কালারটা নিই। কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎদ্বার মান বেশি, ফলে কার্বন ক্লোরিন বন্ধন ইলেকট্রন ক্লোরিনের দিকে যাবে, এটাই স্বাভাবিক। একইভাবে প্রত্যেকটা ক্লোরিনের দিকে যাবে, প্রত্যেকটা ক্লোরিনের দিকে যাবে, প্রত্যেকটা ক্লোরিনের দিকে আসবে। তো ডাইপোল মোমেন্টটা কীরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে। এখন দেখা যাচ্ছে কার্বন থেকে কিন্তু ক্লোরিনের দিকে যাচ্ছে, ফলে হবে কি, একটা এই পাশের যে পরিমাণ ডাইপোল মোমেন্টের সৃষ্টি হবে, এই পাশেরটা দিয়ে সেটা প্রশমিত হবে, এটা দিয়ে যেরকম ডাইপোল মোমেন্টের সৃষ্টি হবে এটা দিয়ে সেরকম প্রশমিত হবে। তার মানে এই যৌগটা চতুস্তলকীয় হওয়ার কারণে, এই যৌগটা চতুস্তলকীয় হওয়ার কারণে এর নিট ডাইপোল মোমেন্টের এই মানটা হয়ে যাবে কিন্তু 0। কিন্তু যে কোনো একদিকে যদি ক্লোরিন না থাকে, যদি মনে করি এখানে একটা হাইড্রোজেন থাকলো, মানে ক্লোরোফর্ম হলো, তখন কিন্তু এর ডাইপোল মোমেন্টের মান কিন্তু আর 0 কিন্তু হবে না। এর ডাইপোল মোমেন্টের মান তখন সর্বোচ্চ মান পাওয়া যায় 3.18 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে মূল কথা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট নির্ভর করে যে পরমাণুগুলো কাদের সাথে যুক্ত আছে এবং এদের গাঠনিক সংকেতটা মানে এটার গাঠনিক অবস্থাটা কীরকম। যেমন মনে করো একটা চতুস্তলকীয়ভাবে সে এখানে এরকম হলো যে প্লাটিনামের সাথে মনে হয় ক্লোরিন থাকলো, এখানে ক্লোরিন 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 ক্লোরিন। এখন কি হবে, স্বাভাবিকভাবে এগুলোতে মাইনাস হবে, তো এপাশে যে ডাইপোল মোমেন্টের সৃষ্টি হবে এই পাশে ডাইপোল মোমেন্টটা এই পাশেটাকে দিয়ে প্রশমিত করে দেবে, একইভাবে এটা এটাকে প্রশমিত করবে, আবার এটা যেটা হবে এটা কিন্তু সেটাকে প্রশমিত করে দেবে, তার মানে এটা পরস্পর প্রশমিত হবে। আবার এই যৌগটাই যদি মনে অষ্টতলকীয় হতো, এখানে একটা ক্লোরিন থাকতো, এখানে একটা ক্লোরিন থাকতো, এখানে কিন্তু প্রশমিত হয়ে যেত, ফলে নিট ডাইপোল মোমেন্টের মান কিন্তু 0 হতো। তো এই হচ্ছে বিষয়টা, ডাইপোল মোমেন্টের সাথে তোমার গঠনের একটা সম্পর্ক আছে। আর ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা মানে হচ্ছে যে একটা তরল যখন প্রবাহিত হয় তখন ওই তরলের বিভিন্ন স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতির বাধা সৃষ্টি হয়, এই আপেক্ষিক গতির বাধাটাই হচ্ছে মূলত তার সান্দ্রতা। যেমন মনে করো যে খেতে বসছো, খেতে বসে দেখা গেল যে পানি পড়ে গেছে, তো পানি যখন পড়ে যাওয়ার পর টেবিল দিয়ে যখন পানি যখন গড়িয়ে পড়তেছে, তখন দেখতেছো যে পানির যে জায়গাটা, তোমার পানির যে শীর্ষবিন্দুটা মানে সামনের যে অংশটা, ওইটা কেমন একটু গোলাকার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো গোলাকারটা কেন হলো, গোলাকারটা হওয়ার কারণ হচ্ছে যে পানি যখন গতিশীল ছিল তখন পানির অভ্যন্তরে যে স্তরগুলো ছিল, এই স্তরগুলো একটা আরেকটাকে গতিশীল হতে বাধা দিচ্ছে। তা এইরকম একটা তরল যখন প্রবাহিত হয় তখন তার বিভিন্ন স্তরের মধ্যে যে একটা আপেক্ষিক বাধা সৃষ্টি হয়,
সেটাকেই বলা হচ্ছে সান্দ্রতা। আবার একটা বিষয় খেয়াল করবা যে একটা পানি পড়ছে, পানিটাকে তুমি আঙ্গুল দিয়ে একটা টান দিলা, তুমি আঙ্গুল দিয়ে যেদিকে টানছো সেই দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর মনে করো যে একই টেবিলের মধ্যে মনে করো যে তুমি মনে করো যে মধু ফেলাই দিছো। এখন মধু ফেলে দিছো, এবার আঙ্গুল দিয়ে টানো দেখি এইভাবে তোমার আঙ্গুল দিয়ে যায় কি না, যাবে না কিন্তু। অথচ পানি কিন্তু ঠিক কিন্তু যাচ্ছিল, পানি যাচ্ছিল কিন্তু মধু যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে পানিতে যেরকম বাধার সৃষ্টি হয়েছে তার চেয়ে মধুতে বেশি পরিমাণ বাধার সৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু মধু যাইতে পারে নাই। তার মানে বলা যায় যে মধুর সান্দ্রতা পানি অপেক্ষা বেশি। আচ্ছা, আমরা একটু গুরুত্বপূর্ণ আরেকটা টপিক পড়বো, সেটা শেষ পাতায় চলে আসছে। আচ্ছা, আমি এই পৃষ্ঠাটা একটু পরিষ্কার করে ফেলি, করে আমি একটা নতুন আরো একটু লিখি। সেটা হচ্ছে যে এখন বিক্রিয়াগুলো, বিভিন্ন দ্রাবকের যে বিক্রিয়াগুলো, আমি জেনারেল যে ফর্মটা আছে সেই জেনারেল ফর্মগুলো পড়াবো, তোমরা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে এগুলো একটু দেখবে। তবে ব্যাখ্যা একই রকম, শুধু উদাহরণটা একটু মনে রাখতে হবে। তাহলে বিভিন্ন দ্রাবকে সংগঠিত যে বিক্রিয়াগুলো আছে সেগুলো মোটামুটি এই রকম কয়েক প্রকার হয়, এটা খুব ইম্পর্টেন্ট। কি বিভিন্ন দ্রাবকে, বিভিন্ন দ্রাবকে সংঘটিত সংঘটিত বিক্রিয়া সমূহ। ঠিক আছে, কি কি বিক্রিয়া হয়, মোটামুটি এইরকম কয়েক প্রকার বিক্রিয়া হয়। এক নম্বরে হচ্ছে যেমন মনে করো যে তোমার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তারপরে মনে করো যে তোমার 2 নম্বরে আমরা বলতে পারি যে লবণ গঠন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, লবণ গঠন বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। অবশ্যই অ্যাসিড ক্ষারের মধ্যে প্রশমন হয়, এই জন্য এই দুই পাশাপাশি রাখলাম। 3 নম্বর হচ্ছে মনে করো যে অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া বিক্রিয়া। 4 নম্বর হচ্ছে মনে করো যে তোমার জারণ বিজারণ বিক্রিয়া, মানে হচ্ছে রিডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। 5 নম্বরে আর একটা হচ্ছে এরকম যে তোমার হাইড্রোলাইসিস, মানে হচ্ছে সলভোলাইসিস, মানে হচ্ছে যে দ্রাবক বিশ্লেষণ বিক্রিয়া, দ্রাবক বিশ্লেষণ, দ্রাবক বিশ্লেষণ বিক্রিয়া। আর 6 নম্বরে বলা যায় যে দ্রব্য সংযোজন, মানে হচ্ছে সলভেশন, মানে হচ্ছে সলভেশন, সলভেশন মানে হচ্ছে দ্রাবকায়ন, দ্রাবকায়ন। বাংলাটা খুবই কঠিন, এর চেয়ে ইংরেজিটাই সোজা, সলভেশন, সলভেশন, সলভেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো একটু আলোচনা করতে হবে, এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 7 মিনিটের মতো টাইম আছে, লাইনটা কেটে গেলে আর একটু জয়েন করবো, আমি এই বিক্রিয়াগুলো একটু বুঝাই দিয়ে শেষ করব। তো বিভিন্ন দ্রাবকের সংগঠিত যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোকে মোটামুটি এরকম 6টা ভাগে ভাগ করে নেওয়া যায়। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, আর একটা হচ্ছে লবণ গঠন বিক্রিয়া, একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, দ্রাবক বিশ্লেষণ বিক্রিয়া, দ্রাবকায়ন বিক্রিয়া। তো আমি প্রতি ক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করব সেটা হচ্ছে যে আমরা পানি কিন্তু আমাদের কাছে সার্বজনীন ধ্রুব, একটা তরল বা দ্রাবক। ও সার্বজনীন তোমার দ্রাবক কাকে বলে? যে দ্রাবকে তারল্যের সীমা অনেক বেশি, তারল্যের সীমা অনেক বেশি, সহজে ব্যবহার করা যায়, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি, যার ডাইপোল মোমেন্টের মান বেশি, যার আয়নায়ন ক্ষমতা বেশি, সোজা কথা, তাকে কিন্তু বলা হচ্ছে সার্বজনীন দ্রাবক। সার্বজনীন দ্রাবক কাকে বলা হচ্ছে? যে সকল দ্রাবকের তারল্যের সীমা অনেক বেশি। তারল্যের সীমা বলতে কাকে বোঝায়? যেমন মনে করছে পানির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পানি, পানির ক্ষেত্রে এটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা তরল অবস্থায় থাকে। তার মানে তারল্যের সীমা হচ্ছে প্রায় 100 পরিমাণ, বেশ বেশ অনেক বড়। তারপর তোমার মনে করো যে এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে ডিসি এর মান প্রায় 78, বেশ মোটামুটি অনেক বেশি। তারপর এর আয়নীকারক ক্ষমতা অনেক বেশি এবং সহজলভ্য। তাহলে কি হচ্ছে, একটা দ্রাবককে সার্বজনীন তখনই বলা যাবে যেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যায়, যার তারল্যের সীমা অনেক বেশি, যার আয়নীকারক ক্ষমতা অনেক বেশি, সেই দ্রাবকটাকে বলা হচ্ছে সার্বজনীন দ্রাবক। যেমন পানি একটা হচ্ছে সার্বজনীন দ্রাবক। ঠিক আছে, অন্য সব দ্রাবকের কিছু না কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু পানির সীমাবদ্ধতা খুবই কম। এই জন্য দ্রাবক বলতে আমরা মনে করি যে পানি মনে হয় শুধু দ্রাবক, আর কিছু মনে হয় দ্রাবক হয় না, বা রাসায়নিক বিক্রিয়া আমরা আর কোনো দ্রাবক আমরা উল্লেখ করি না। কিন্তু আসলে সার্বজনীন দ্রাবক হিসাবে কিন্তু পানি যেমন আছে, অন্য সব দ্রাবকও আছে। তো সার্বজনীন দ্রাবক হচ্ছে পানি।
আচ্ছা, তো আমি যে কথাটা বলছিলাম যে আমি যে কৌশলটা অবলম্বন করব সেটা হচ্ছে যে আমি আগে পানির সাথে একটা বিক্রিয়া দেখাবো, আর পাশাপাশি আমি অজলীয় দ্রাবকের ক্ষেত্রে সাথে কিভাবে বিক্রিয়াগুলো হয় আমি সেই বিক্রিয়াগুলো দেখাবো। অজলীয় দ্রাবক এপাশে থাকবে আর এপাশে জলীয় দ্রাবক বা পানির সাথে আমি বিক্রিয়া দেখাবো। পানির সাথে কেন দেখাবো? পানি আমাদের পড়ার বিষয় না, আমাদের পড়ার বিষয় হচ্ছে অজলীয় দ্রাবক সমূহ, কিন্তু পানির সাথে বিক্রিয়াটা এই জন্য দেখাবো যে পানির এই বিক্রিয়াগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত, আমরা পানির বিক্রিয়াগুলো আমরা বুঝি, পানির বিক্রিয়াগুলো আমাদের পরিচিত। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি পানির বিক্রিয়ার সাথে তুলনা করে যদি আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তা যেটা হচ্ছে যেমনটা মনে করা যাক যে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া কাকে বলে? যখন একটা অ্যাসিড, যেমন মনে করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুব বেশি জটিলতার দিকে না যাই, তো এরা কিরকম দ্রাবকে থাকে? তোমরা নিশ্চয়ই ল্যাবরেটরিতে দেখছো যে জিনিসগুলো তরল স্বচ্ছ। তোমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখছো, লঘু নাইট্রিক অ্যাসিড দেখছো, লঘু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখেছো। এগুলো সবই কিন্তু তোমার তরল মাধ্যমে, মানে আমরা ওই মূল যে যৌগ ছিল বা দ্রব্য ছিল সেই দ্রব্যের মধ্যে পানি দিয়ে কিন্তু এই যৌগগুলো কিন্তু আমরা তৈরি করেছি, তাই এগুলো কিন্তু পানিতে ছিল। তা যে বিষয়টা হচ্ছে যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে একটা দ্রাবক তৈরি করে, তাহলে এগুলো কোন মাধ্যমে ছিল? এটাও ছিল মনে করো যে অ্যাকুয়াস মাধ্যমে, এটাও ছিল অ্যাকুয়াস মাধ্যমে। একটা বিষয় হচ্ছে কি আমাদের কিছু নোটেশন জানা উচিত, সেটা হচ্ছে যে যদি আমাদের এস হয় তাহলে এগুলো সলিড, এগুলো অবশ্য তোমরা জানোও বটে। যদি এল থাকে তাহলে এটা লিকুইড, আর যদি AQ হয় তাহলে অ্যাকোয়াস, VAP হলে হচ্ছে ভ্যাপার মানে হচ্ছে জলীয় বাষ্প, ঠিক আছে। আর DIL হলে হচ্ছে ডাইলুট, আর CONC কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাড়ীভূত বা ঘন, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাকুয়াস মাধ্যমে থাকে, HCl যখন অ্যাকুয়াস মাধ্যমে থাকে, তার মানে এখানে মাধ্যম হিসেবে কি হচ্ছে? পানি। মাধ্যম হিসেবে পানি, তখন তারা বিক্রিয়া করে কি করে? এই এইচ আর তোমার সোডিয়াম আর ক্লোরিন মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর কি উৎপন্ন করে? এটা এই পাশে লেখা উচিত ছিল, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে একটা দ্রাবক মানে পানি উৎপন্ন করে। তার মানে হচ্ছে যে যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, এখানে অ্যাসিড যে সবসময় তোমার পরিচিত হবে এমনটাও না, যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে দ্রাবক উৎপন্ন করে, দ্রাবক, তাহলে আমরা আমরা মূলত এইটাকে পড়ছিলাম যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। এটা কিন্তু আমরা যখন ক্লাস 8, 9, 10 থেকে যখন আমরা পড়ছি তখন আমরা এইভাবে পড়ছি যে অ্যাসিড এবং এটা হচ্ছে মনে হচ্ছে বেস, বেস আর এটা হচ্ছে অ্যাসিড, তা অ্যাসিড আর বেস বিক্রিয়া করে নাকি সল্ট আর ওয়াটার গঠন করে। তো এটা অনেক ছোট ক্লাসের পড়া, তোমরা তখন 4th ইয়ারে পড়ো। তো ক্যাডি এবং ইলসে, ক্যাডি এবং ইলসে দুজন হচ্ছে বিজ্ঞানীর নাম। এরা বলছে যে আসলে তোমার অ্যাসিড ক্ষারের সংজ্ঞাটা আর একটু ভিন্নভাবে দেয়া যায়। সেটা হচ্ছে এরকম যে যখন একটা যৌগ আর একটা যৌগের সাথে বিক্রিয়া করে দ্রাবকের অনুরূপ পদার্থ উৎপন্ন করে, ঠিক আছে, তখন এই বিক্রিয়াটাকে প্রশমন বিক্রিয়া বলা হয়। আর এ সময় যে কাজটা হয় সেটা হচ্ছে এরকম যে তোমার যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, পাশাপাশি এখানে যে মাধ্যমটা থাকে দ্রাবক সেই রকম একটা যৌগ কিন্তু উৎপন্ন করে, এই কথাটা একটু বলতে চাচ্ছি, ঠিক আছে। যেমন একটা পরিচিত আর একটা বিক্রিয়ার কথা যদি বলি, যেমনটা মনে করো যে তোমার আহ অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া যদি আমরা যদি একটা যদি দেখাই, অ্যামোনিয়ার সাথে একটা যদি আমরা বিক্রিয়া দেখাই তাহলে এভাবে দেখানো যাবে। এখন যদি আমরা দ্রাবক হিসেবে যদি আমরা মনে করো যে অ্যামোনিয়ার একটা বিক্রিয়া দেখাবো, তরল অ্যামোনিয়া, তরল NH3 একটা বিক্রিয়া একটা দেখাবো। তো দ্রাবক হিসেবে যদি আমরা একটা অ্যামোনিয়ার বিক্রিয়া দেখাই তাহলে এইভাবে দেখানো যায়।
আচ্ছা দেখো, তরল অ্যামোনিয়া দ্রাবকে যদি বিক্রিয়া ঘটে, মনে করা যাক যে একটা যৌগ এরকম হচ্ছে যে অ্যামোনিয়ামের কোনো লবণ, অ্যামোনিয়াম অ্যামোনিয়ামের কোনো লবণ, মনে করা যাক যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা জিনিস। আর একটা মনে করা যাক যে একটা তোমার